নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টার মতো আজকেও রাত ৮টায় আপনাদের কাছে এপিসোডটা নিয়ে এলাম। আপনারা যখন এই এপিসোডটা দেখছেন, এই ভিডিওটা দেখছেন, ততক্ষণে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। পণ্ডিত জওহরলাল নেহরুর পরে প্রায় ৬ দশক পরে এইভাবে পরপর ৩বার প্রধানমন্ত্রীর পদে শপথ নিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। জওহরলাল নেহরুর ৩বারের যে শপথ ছিল প্রধানমন্ত্রী হিসাবে তিনি কাটিয়েছেন, তিনি একক গরিষ্ঠতায় কাটিয়েছেন। আর এবারে মোদীর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে গত দুবার একক সংখ্যাগরিষ্ঠতা তার দল বিজেপির থাকলেও এবারে একক সংখ্যাগরিষ্ঠতার থেকে কিছু কম আসন পেয়ে, অর্থাৎ ২৪০টা আসন পেয়ে বৃহত্তম দল হিসাবে শরিকদের সঙ্গে নিয়ে একটা জোট সরকার হিসাবেই তিনি শপথ গ্রহণ করলেন। এখন এই তার শপথ গ্রহণে ব্যাপকভাবে চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মোদির গভর্নমেন্ট যেটা ফর্ম হলো তাকে বলেছেন যে চরম অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, এবং এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি আসেননি, দলের কোনো প্রতিনিধিকেও পাঠাননি, এমনকি উনি এই সরকারকে শুভেচ্ছাও জানাবেন না বলে জানিয়েছেন। আগে একটু শুনে নিন তার বক্তব্যটা। इसी के लिए मैं सॉरी, हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहे हैं, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी। শুনলেন যে তিনি কি বলেছেন। আরেকজনও এই মন্ত্রিসভার ব্যাপারে খুব চটেছেন। সেটা হলো দেশ হিসাবে পাকিস্তান এবং পাকিস্তানের বিদেশ দপ্তরের যিনি মুখপত্র, তার নাম হচ্ছে মুমতাজ জাহিরা বালুচ। তিনিও মোদী সরকারকে শুভেচ্ছা জানাবেন না এবং মোদীর এই যে শপথ গ্রহণ বা সরকার গঠনকে উনিও মানতে পারছেন না বলে জানিয়েছেন। তাহলে মমতা ব্যানার্জি এবং মুমতাজ জাহিরা বালুচ এই দুজনেই শুধুমাত্র খেপেছেন প্রচণ্ডভাবে। না, এটা ঠিক যে আইএনডিআইএ জোট তাদের কোনো শরিক কিন্তু এই ধরনের মন্তব্য করেননি। এমনকি ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে রাষ্ট্রপ্রধানরাও এসেছেন, সরাসরি উপস্থিত আছেন, এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ, বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকেই এই সরকারকে শুভেচ্ছা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীকে তাদের দেশে সফরের জন্য আগাম আমন্ত্রণও জানানো হয়েছে। এখন আমার প্রশ্নটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাটা বলেছেন চরম অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, কেন বললেন কেন, এটাই তো আমার মাথায় ঢুকছে না। জানি না আপনাদের মাথায় ঢুকছে কিনা। প্রথম কথা, যে আইএনডিআইএ জোট, অর্থাৎ যে জোটে তিনি দাবি করেন যে সেই জোট ওনার বানানো, নামটাও ওনার দেওয়া, অথচ মাঝখানে তিনি এনডিএ থেকে, এই আইএনডিআইএ থেকে হাওয়া হয়ে গেলেন। কোনো মিটিংয়ে তিনি নিজেও গেলেন না, তার ভ্রাতুষ্পুত্রকেও পাঠালেন না, দলের কোনো নেতৃত্বকেও পাঠালেন না। আবার তিনি মাঝখানে হঠাৎ করে আইএনডিআইএর ব্যাপারে খুব ইন্টারেস্ট দেখাচ্ছেন, বলছেন আইএনডিআইএ সরকার গড়বে। তো আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আসলে অসাংবিধানিক বা অগণতান্ত্রিকটা কেন হবে? ভারতবর্ষে লোকসভার আসন হচ্ছে 543, সেখানে ম্যাজিক ফিগার 272, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে, সরকার গঠন করতে গেলে 272টা আসন পেতে হবে। এক্ষেত্রে প্রাক নির্বাচনী জোট, এই যে নীতিশ কুমার বলুন বা চন্দ্রবাবু নাইডু বলুন, এদের সঙ্গে তো প্রাক নির্বাচনী জোট হয়েছিল। এই প্রাক নির্বাচনী জোটে বিজেপির 240 এককভাবে যেমন পেয়েছে, আর ওই চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার সহ যে শরিক দলগুলো আছে তারা মিলে সর্বমোট সিটের সংখ্যা 293। তাহলে 272 থেকে 293, 21টা তাদের সংখ্যা বেশি। তাহলে কি করে অগণতান্ত্রিক হয়? কি করে এটা
মানে অসাংবিধানিক হয়, অগণতান্ত্রিক হয়, এটা তো আমি মাথায় ঢুকছে না। জানি না আপনাদের যদি মাথায় ঢোকে আপনারা নিশ্চয়ই বলবেন। INDIA জোট, তারা 30টা দল, সেই 30টা দল সর্বমোট ভোট পেয়েছেন, এই আসন পেয়েছেন 233টা, অর্থাৎ 272 থেকে তারা 39টা কম। তাহলে তারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ই করতে পারেন, তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারেন, মন্ত্রিসভার তালিকা তো দূরের কথা। এবং ইন্ডিয়া জোটের যিনি প্রধান, সর্ববৃহৎ দল, সংখ্যার নিরিখেও 99 যারা পেয়েছে কংগ্রেস দল, তাদের পক্ষ থেকে এই ইন্ডিয়া জোটের বৈঠক করে তাদের সর্বভারতীয় সভাপতি খার্গেজি বলেছেন যে আমরা সরকার গঠন করতে এই মুহূর্তে রাজি নই, আমরা ওয়াচ করব, ওয়েট করব এবং সঠিক সময়ের জন্য আমরা দিন গুনব। এটাই তো রাজনৈতিক বক্তব্য। তারা বলেছেন আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকায় বসব। তো এইটা একরকম কথা। আর অসাংবিধানিক, অগণতান্ত্রিক এই কথাগুলো বলে মমতা ব্যানার্জি কিন্তু নিজেকে খেলো করছেন। আপনাকে শুধু একটা উদাহরণ আমি দিতে চাই এক্ষেত্রে। সেটা হচ্ছে, আপনার মনে আছে কিনা জানি না, কারণ আপনি অনেক সময় ভুলে যান অনেক কথা। আর সকালে যে কথা বলেন দুপুরে একরকম বলেন, বিকেলে একরকম বলেন, রাতে একরকম বলেন। সুতরাং আমি আপনার মাথায় শুধু একটু দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে 2091 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন PV নরসিমহা রাও। কংগ্রেস দল সে সময় আসন পেয়েছিল 221টা, 272-এর সংখ্যাগরিষ্ঠতা, তারা পেয়েছিল 231টা। রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা সরকার গঠনের দাবি করেছিল এবং বামপন্থীরা সেই সময় বাইরে থেকে পূর্ণ সমর্থন দিয়ে সেই সরকারকে বসিয়েছিল। কিন্তু PV নরসিমহা রাও অত্যন্ত রাজনীতিতে চাণক্য এবং অত্যন্ত বুদ্ধিমান। তিনি কিন্তু কয়েক মাসের মধ্যে বিভিন্ন দল ভাঙিয়ে, কংগ্রেসে সেই সাংসদদের জুটিয়ে এবং কতকগুলো উপনির্বাচনে কংগ্রেসকে জিতিয়ে তারা কিন্তু 272-এর গণ্ডি পেরিয়ে গিয়েছিল। তা আমি এইটুকু শুধু বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কদিন আর টিকবে সরকার, আমরা ওয়াচ করছি। তবে তিনি আবার দোষারোপও করেছেন ইন্ডিয়া জোটকে যে সরকার গঠন করতে দেওয়াটা উচিত হয়নি মোদিকে, আমাদের করা উচিত ছিল। তো আপনি করলে কাদের নিয়ে করতেন? আপনি করলে নীতিশ কুমারকে নিয়ে করতেন, চন্দ্রবাবু নাইডুকে নিয়ে করতেন। তো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারাও তো পোক্ত রাজনীতিবিদ, তাদের তো পাগলা কুত্তায় কামড়ায়নি। নীতিশ কুমারের সামনের বছরের ভোট, তিনি রাজ্যের উন্নয়নের জন্য যে প্যাকেজ, সেই প্যাকেজ বুঝে নিচ্ছেন। চন্দ্রবাবু নাইডু প্রভূত উন্নয়ন করেছেন তার আমলে, তিনিও সেখানকার রাজ্যের রাজধানী তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন জন উন্নয়নমূলক প্রকল্পগুলোকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বুঝে নেবেন। অর্থাৎ রাজ্যের স্বার্থে তারা কিন্তু সমর্থন করছে এবং করবে। আপনাকে আমি এইটুকু বলে রাখতে পারি, ছোট মুখে বড় কথা হলেও, যে আপনি ওয়াচ করুন, দেখবেন আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে নরেন্দ্র মোদী কমফোর্টেবল মেজরিটির পথে সংসদে হাজির হবেন। এবং এইটা সংখ্যাটা হয়তো 325-30ও হয়ে যেতে পারে বলে অনুমান, কারণ কেউ হাত গুটিয়ে বসে নেই। আপনি যখন শরিক ছিলেন কোনো সময় NDA-র, কোনো সময় UPA-র, আপনি রাজ্যের জন্য কিছু আনতে পারেননি। আপনি রেলমন্ত্রী ছিলেন, রেলের জন্য যে প্রকল্পগুলো ঘোষণা করেছিলেন কোনোটাই বাস্তবায়িত অধিকাংশ ক্ষেত্রেই হয়নি। তাই বলছি, আপনি অপেক্ষা করুন, দেখতে থাকুন। খুব সুষ্ঠুভাবে 5 বছর এই সরকার চলবে। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দলের যে সংখ্যাধিক্য, সেই সংখ্যাধিক্য থাকাটাই বাঞ্ছনীয়। তাতে গণতন্ত্রের প্রসার ঘটবে, গণতন্ত্র শক্তিশালী হবে। আর আপনাকে বলি, আপনি এই মোদী সরকারের দিকে লক্ষ্য রাখার পাশাপাশি আপনার নিজের দলের সাংসদদের দিকেও একটু নজর রাখবেন। তো আপনার আমি সুস্থতা, দীর্ঘায়ু কামনা করছি।
এবং আজকের যে ইতিহাস, সেই ইতিহাসের আপনি যে বাক্য বর্ষণ করলেন সেটাও কিন্তু ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাই হোক, সকলকে অভিনন্দন, নমস্কার।